ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হলো জিন ঘটিত রোগ সম্পর্কে। তোমরা প্রত্যেকেই জানো যে মানুষ বা অন্যান্য প্রাণীরা যারা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, তাদের সাধারণ যেগুলো দেহজ ক্রোমোজোম তাদেরকে আমরা অটোজোম বলি, এবং যারা লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, অর্থাৎ যে সমস্ত ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদেরকে আমরা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলা হয়। তোমরা দেখবে যে অটোজোমে অবস্থিত জিনগুলিকে অটোজোমাল জিন এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে লিঙ্গ সংযোজিত জিন এবং ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে হোল্যান্ড্রিক জিন বলে। আমরা এখানে মূলত মানুষের জিন ঘটিত রোগ সম্পর্কেই আলোচনা করব। দেখবে যে সেক্স ক্রোমোজোমে, বিশেষ করে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি নির্দিষ্ট নিয়মে বংশ পরম্পরায় একটা জনু থেকে অপর একটা জনুতে সঞ্চারিত হয়। এইগুলোকে বলা হয় লিঙ্গ সংযোজিত বংশানুসরণ। মানুষের ক্ষেত্রে এই লিঙ্গ সংযোজিত বংশানুসরণের সময় অনেকগুলি রোগও দেখা যায়। লিঙ্গ সংযোজিত রোগ যেমন তোমরা দেখবে হিমোফিলিয়া, বর্ণান্ধতা ইত্যাদি। এগুলি বেশিরভাগই প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই প্রচ্ছন্ন জিনগুলিকে লিঙ্গ সংযোজিত জিন হিসাবে চিহ্নিত করা হয়। এখন আমরা মানব পপুলেশনের কতগুলি লিঙ্গ সংযোজিত জিনের মিউটেশনের কারণে ঘটিত কয়েকটি জিনগত রোগ সম্পর্কে জানব। দেখো, প্রথমেই আসি অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেমন ফিনাইল কিটোনিউরিয়া, থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম ইত্যাদি। অটোজোমাল প্রকট জিন ঘটিত রোগ, যেমন ডায়াবেটিস ইনসিপিডাস। এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, অর্থাৎ এক্স ক্রোমোজোমাল প্রকট জিন ঘটিত রোগ হাইপোফসফ্যাটিমিয়া। এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। দেখো, আমি তোমাদের প্রথমেই কেবলমাত্র লিঙ্গ সংযোজিত জিনের দ্বারা ঘটিত রোগ সম্পর্কে বললেও এখানে কিন্তু আমি অটোজোমাল যে রোগগুলো হয়, যেমন প্রকট জিন, প্রচ্ছন্ন জিনের দ্বারা যে রোগগুলো হয় সেগুলো সম্পর্কেও আমি তোমাদেরকে একটু একটু করে বলে দিলাম। আবার দেখো, ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেগুলোকে হোল্যান্ড্রিক জিন বলা হয়। যেমন দেখবে হোল্যান্ড্রিক জিনের কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়, যেমন পুরুষের কানে লোম, এটা একটা হোল্যান্ড্রিক জিনের বৈশিষ্ট্য। আমি আবার একটি তোমাদের অটোজোমাল জিন নিয়ে বলে দিই যে তোমরা প্রত্যেকেই জানো পুরুষদের ক্ষেত্রে গোঁফ এবং দাড়িটি একটি গৌণ যৌন বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়। এই জিনটি কিন্তু লিঙ্গ নির্ধারিত জিন নয়। এই জিনটি অটোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের কারণে হয়, এই লক্ষণটি প্রকাশ পায়। এক্ষেত্রে মিউটেড জিনটি প্রকট জিন রূপে থাকে পুরুষের দেহে এবং প্রচ্ছন্ন জিনটি স্ত্রী দেহে থাকে। আবার স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর দুগ্ধ উৎপাদন ক্ষমতাও একটি লিঙ্গ সংযোজিত চরিত্রের উদাহরণ। আমরা প্রথমেই যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া কিন্তু তোমরা আগেই জেনেছ যে এটি একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। দেখো, ভূমধ্য সাগরীয় অঞ্চলের লোকেদের মধ্যে প্রথম এই রোগের প্রকোপ দেখতে পাওয়া যায়। থ্যালাস শব্দের অর্থ হলো সমুদ্র। এক্ষেত্রে কি দেখা যায় যে রোগীদের লোহিত রক্তকণিকা
কি হয়, ক্ষুদ্র আকারের হয়, সহজেই নষ্ট হয়ে যায়। অর্থাৎ তাদের যদি লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, লোহিত রক্তকণিকার ভেতর থেকে, এই যে লোহিত রক্তকণিকার ভেতর থেকে হিমোগ্লোবিন বাইরে বেরিয়ে যাবে। তোমরা সবাই জানো যে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকার মধ্যে। এর ফলে কি হয়, তাদের একটা অ্যানিমিয়া দেখা যায়। এটাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলা হয়। এটাকে অনেকে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে অনেকে এটাকে মেডিটেরেনিয়ান অ্যানিমিয়াও বলে থাকে। প্রথমে ভূমধ্যসাগরীয় অঞ্চলেও এই রোগটি দেখা গেলেও বর্তমানে প্রায় সব দেশে, আফ্রিকা, আমেরিকা, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ সব দেশেই এই রোগটি দেখা যায়। অসংখ্য মানুষ, শিশুরা বর্তমানে এই রোগে আক্রান্ত। মাতৃগর্ভে থাকাকালীনও অনেক শিশুই এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। দেখো তাহলে থ্যালাসেমিয়া রোগের কারণ কি জেনে নিই। যে মানুষের হিমোগ্লোবিনে জানবে যে দুটো অধঃএকক থাকে, দুটো করে, আলফা দুটো থাকে, বিটা অর্থাৎ দুটো গ্লোবিন প্রোটিন থাকে। একটা আলফা এবং বিটা গ্লোবিন প্রোটিনের দুটো অধঃএকক দ্বারা আমাদের হিমোগ্লোবিন গঠিত হয়। এই হিমোগ্লোবিন অর্থাৎ এই যে আলফা এবং বিটা গ্লোবিন প্রোটিন দুটি অসম অনুপাতে থাকার জন্য মানবদেহে অক্সিজেন পরিবহনের ঘাটতি এবং রক্তাল্পতাজনিত যে রোগের সৃষ্টি হয় তাকে বলা হয় থ্যালাসেমিয়া। এই রোগটা সম্পর্কে আগেই বলেছি, এটা অটোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। যেহেতু এটাতে রক্তাল্পতা অর্থাৎ রক্তের ঘাটতি দেখা যায়, তাই আগেই এই রোগটার নাম বলেছি। এটাকে অনেকে মেডিটেরেনিয়ান অ্যানিমিয়াও বলে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সাধারণত নর্মাল রোগীর ক্ষেত্রে লোহিত রক্তকণিকার গঠন কীরকম, আর থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে লোহিত রক্তকণিকার গঠন কীরকম। এই গঠনের পরিবর্তনের কারণেই কি হয়, আর লোহিত রক্তকণিকা থেকে হিমোগ্লোবিন বাইরে যে বেরিয়ে যায়, তার ফলে তাদের অক্সিজেন পরিবহনের ঘাটতি দেখা যায়। এই জন্য এই রোগটা হয়। এবার আমরা থ্যালাসেমিয়ার লক্ষণ সম্পর্কে জেনে নিই। অস্বাভাবিক হিমোগ্লোবিন উৎপাদন, এটা তোমরা আগেই জেনেছ। অ্যানিমিয়া রোগের সৃষ্টি, এটাও জেনেছ। দেহের বৃদ্ধি কমে যায়, যকৃৎ ও প্লীহা সম্প্রসারিত হয়, কারণ লোহিত রক্তকণিকা ভেঙে যায় বলে। গাঢ় বর্ণের মূত্র দেখা যায়, অস্থি বিকৃতি এবং তাদের ভঙ্গুরতা দেখা যায়। হৃৎপিণ্ড, যকৃৎ, অন্তঃক্ষরাতন্ত্র অতিরিক্ত লোহা সঞ্চয়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়। কারণ কি, হিমোগ্লোবিন ভেঙে গেলে হিমোগ্লোবিনের যে হিম অংশটা ওটা লোহা থাকে, ওটা কোথায় না হৃৎপিণ্ড, যকৃৎ এবং অন্তঃক্ষরাতন্ত্রে সঞ্চিত হয়। দেহে ক্লান্তি অর্থাৎ রক্তাল্পতার কারণে দেখা যায়। জন্ডিস অর্থাৎ হিমোগ্লোবিনের যখন গ্লোবিন প্রোটিন ভাঙবে তখন কি হয় না, হিমোগ্লোবিন ভেঙে গেলে ওইটা থেকে কি হয়, কতগুলো আমাদের রক্তরঞ্জক যেমন বিলিরুবিন, বিলিভারিন এগুলোর পরিমাণ বেড়ে যায়, তখন জন্ডিস দেখতে পাওয়া যায়। মুখ এবং মাথার খুলির গঠনের পরিবর্তন হয়। প্লীহার অতিরিক্ত বৃদ্ধির জন্য স্প্লিনোমেগালি ঘটে। এবার আমরা থ্যালাসেমিয়ার প্রকারভেদ সম্পর্কে জানব। দেখো থ্যালাসেমিয়া প্রধানত 3 প্রকার হয়। প্রধানত 2 প্রকার, যদিও আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। ডেল্টা থ্যালাসেমিয়া খুব কম পরিমাণে দেখা যায়। এই থ্যালাসেমিয়া মাইনর হয়, অর্থাৎ এটাকে মাইনর থ্যালাসেমিয়া বলা হয় ডেল্টা থ্যালাসেমিয়াকে। আলফা এবং বিটা থ্যালাসেমিয়া মাইনর এবং মেজর দুটোই হতে পারে। আলফা থ্যালাসেমিয়া কী কারণে হয় না, 16তম ক্রোমোজোমের পি খণ্ডকে, অর্থাৎ ক্রোমোজোমের দেখবে দুটো বাহু থাকে, সেন্ট্রোমিয়ারের দুপাশে দুটো বাহু থাকে। ছোট বাহুকে পি খণ্ডক, বড় বাহুকে কিউ খণ্ডক বলা হয়। তাহলে 16তম ক্রোমোজোমের পি খণ্ডকের দুটো আলফা গ্লোবিন জিন HBA1 এবং HBA2 ত্রুটি বা অনুপস্থিতির কারণে এই ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়। বিটা থ্যালাসেমিয়া 11তম ক্রোমোজোমের কিউ খণ্ডকে মানে বড় খণ্ডকে অবস্থিত জিন HBB2 মিউটেশনের ফলে গ্লোবিন প্রোটিনের বিটা শৃঙ্খল ত্রুটিযুক্ত হয়, একে বিটা থ্যালাসেমিয়া বলে। এক্ষেত্রে তোমরা একটু মনে রাখো যে
আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখো দুটো জিন আছে, 16তম ক্রোমোজোমে দুটো জিন আছে, HBA1 এবং HBA2। কিন্তু বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটি মাত্র জিন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়, HBB2 দ্বারাই এটা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এবার বলে দিই, এটা সম্পর্কে তোমাদেরকে একটু পরে আমি আরও আলোচনা করব। ডেল্টা থ্যালাসেমিয়া 11তম ক্রোমোজোমে অবস্থিত HBD জিনের মিউটেশনের কারণে এই ধরনের থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যায়। এই আগেই বলেছি এটা খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায়, 3% মানুষের মাত্র এই ধরনের দেখতে পাওয়া যায়। এবং এই ধরনের থ্যালাসেমিয়া কি বললাম একটু আগেই যে মাইনর প্রকৃতির হয়। দেখো এবার আমরা একটু আগে যেটা বললাম আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে একটু জেনে নিচ্ছি, যে আলফা থ্যালাসেমিয়া মাইনর কাকে বলে, আলফা থ্যালাসেমিয়া মেজর কাকে বলে। হিমোগ্লোবিনের গ্লোবিন এক ধরনের গ্লোবিউলিন প্রোটিন, এটা তোমরা সবাই জানো, যাতে 4টি পলিপেপটাইড থাকে। এদের দুটি আলফা পলিপেপটাইড এবং দুটি বিটা পলিপেপটাইড থাকে। আলফা পলিপেপটাইডে 141টি অ্যামাইনো অ্যাসিড এবং বিটা পলিপেপটাইডে 146টি অ্যামাইনো অ্যাসিড থাকে। টোটাল হিমোগ্লোবিনের মধ্যে অর্থাৎ গ্লোবিন প্রোটিনের মধ্যে টোটাল 574টি অ্যামাইনো অ্যাসিড থাকে। মিউটেশনের কারণে আলফা এবং বিটা শৃঙ্খল সম্পূর্ণ তৈরি হতে পারে না। এরকম একটি শৃঙ্খলে দেখা গেলে তাকে থ্যালাসেমিয়া মাইনর, দুটি শৃঙ্খলে দেখা গেলে থ্যালাসেমিয়া মেজর বলা হয়। এখানে দেখো একটু বানান ভুল আছে, এটা শৃঙ্খল হবে, সিংহল হয়ে গেছে। আলফা শৃঙ্খল পরিবর্তিত হলে তাকে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা শৃঙ্খল পরিবর্তিত হলে তাকে বিটা থ্যালাসেমিয়া বলা হয়। এবার আমরা একটু আলফা বিটা থ্যালাসেমিয়াটা বুঝে নিচ্ছি আরেকবার। দেখো সাধারণভাবে হিমোগ্লোবিনের সাধারণ সংকেত হচ্ছে আলফা 2 বিটা 2। যদি কোনো কারণে পরিব্যক্তি মিউটেশনের কারণে ধরো আলফার একটা শৃঙ্খল তৈরি হলো না, তখন কি হবে সংকেতটা আলফা টি, অর্থাৎ যেটা তৈরি হয়নি পরিব্যক্তির জন্য সেটাকে আমরা টি বলছি, আর বিটা 2 যেমনকে তেমন, অর্থাৎ একটা আলফা শৃঙ্খল আছে আর আরেকটা আলফা শৃঙ্খলের বদলে টি শৃঙ্খল, কারণ মিউটেশন ঘটেছে একটাতে। এই ধরনের থ্যালাসেমিয়াকে আলফা থ্যালাসেমিয়া মাইনর বলা হয়। যদি আলফা চেনের দুটোই পরিবর্তিত হয়, অর্থাৎ দুটো চেনেই মিউটেশন ঘটে, তখন সংকেত হয়ে যায় T2 আর বিটা 2, একে আলফা থ্যালাসেমিয়া মেজর বলা হয়। তাহলে আলফা থ্যালাসেমিয়াটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার বিটা থ্যালাসেমিয়া দেখো, আগের মতোই বলছি, সাধারণ হিমোগ্লোবিনের সংকেত আলফা 2 বিটা 2। এক্ষেত্রে যেহেতু বিটা থ্যালাসেমিয়া বলবো, কেবলমাত্র বিটা শৃঙ্খলেরই পরিবর্তন হবে। তাহলে আলফা শৃঙ্খল যেমনকে তেমন আলফা 2। দেখো বিটার দুটো শৃঙ্খল আছে, যদি একটা শৃঙ্খলে মিউটেশন হয় তাহলে কি হবে বিটা 1 টি, এটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মাইনর। যদি দুটো শৃঙ্খলই পরিবর্তিত হয়ে যায় আলফা 2 T2, এটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মেজর। তাহলে তোমরা আলফা থ্যালাসেমিয়া মাইনর মেজর কাকে বলে, বিটা থ্যালাসেমিয়া মাইনর মেজর কাকে বলে আশা করি বুঝতে পেরেছো। এবার আবার আসি এই আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম একটু পরে বলবো। দেখো এটা 11তম ক্রোমোজোম আর এটা 16তম ক্রোমোজোম, এখানে যদিও খণ্ডকগুলো উল্লেখ করা নেই। আগেই তোমরা এখানে দেখেছো যে একটা হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনে 4টি পলিপেপটাইড থাকে। দেখো 1 2 3 4। দেখো বিটা গ্লোবিন জিন কটা আছে না একটাই আছে, এখানে দেখো তোমরা দেখেছো কটা HBB2, এর কটা অ্যালিল, দুটো অ্যালিল। দেখো HBB2 এই যে এই জিনটা, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, যেমন টি বড় টি ছোট টি পরস্পর অ্যালিল সেরকমই। অর্থাৎ এখানে 11তম ক্রোমোজোমে একটি মাত্র জিন আছে
বিটা গ্লোবিন জিন, যেই একটি জিন থেকেই কি হচ্ছে দুটো বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয়। অপরদিকে দেখো 16তম ক্রোমোজোমে দুটো আলফা গ্লোবিন জিন আছে। কি কি না HbA1 HbA2। এখানে দেখে নাও, এটা HbA1 আর এটা HbA2, ওই জন্য এটা থেকে A1 প্রোটিন, এটা থেকে A2 প্রোটিন। অর্থাৎ এই যে দুটো জিন, এরও দেখো দুটো অ্যালিল, অর্থাৎ এখানে কটা অ্যালিল হচ্ছে এর 4টা অ্যালিল। এখানে বিটা গ্লোবিন জিনের জন্য একটি জিন তার দুটো অ্যালিল, আর আলফা গ্লোবিন জিনের জন্য দুটো জিন তার 4টা অ্যালিল। ওই জন্য দেখো প্রোটিন তৈরি করছে A1 A2 A3 A4 এরকম করে, অর্থাৎ প্রোটিন থেকে একটা করে পলিপেপটাইড দিয়ে। দেখো এই দুটো জিন মিলে কিন্তু সেই দুটো পলিপেপটাইডই তৈরি হয়, যেটা বিটা গ্লোবিন জিনের ক্ষেত্রে একটি মাত্র জিন তৈরি করতে পারে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ। দেখো এবার আমরা থ্যালাসেমিয়ার বংশগতি সম্পর্কে একটু জেনে নিই। এটা আগেই জেনেছো, অটোজোমাল প্রচ্ছন্ন জিন। তাই এখানে দেখো, এখানে দুটো দেওয়া আছে, একজন পুরুষ একজন স্ত্রী, দুজনেই কিন্তু এখানে ক্যারিয়ার। দেখো একটা ক্রোমোজোমে লাল রঙের যে চিহ্নিত রঙটি, এটি হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন, আর এখানেও লাল চিহ্নিত জিনটি, এটা হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। দুটোই দেখো একটা ক্রোমোজোমে আছে, আর একটা ক্রোমোজোম সাধারণ, তাই এরা দুজনেই ক্যারিয়ার বা বাহক। এখানে দেখো যে এদের সন্তান সন্ততিদের মধ্যে যদি দেখা যায় কীরকম হবে, এখানে কিন্তু স্ত্রী পুরুষ করে করা নেই, যেহেতু এটা অটোজোমাল রোগ। এখানে দেখো একজন সন্তান সাধারণ, একজন সন্তান ক্যারিয়ার, আবার আরেকজন সন্তান ক্যারিয়ার, এবং আরেকজন সন্তান এফেক্টেড হবে। অর্থাৎ 4জন যদি সন্তান দেখি, তাদের মধ্যে একজন সাধারণ, দুজন ক্যারিয়ার অর্থাৎ থ্যালাসেমিয়ার বাহক, আরেকজন থ্যালাসেমিয়া রোগ দ্বারা আক্রান্ত হবে। আমরা যদি এখানেও ভিডিওটি দেখি, একই রকম লাল রং চিহ্নিত রঙটি হচ্ছে সাধারণ রোগ, সাধারণের জন্য দায়ী রঙটি, আর এই সবুজ রঙটি হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রঙটি, অর্থাৎ থ্যালাসেমিয়ার জন্য যে জিনটি সেটি সবুজ রং দ্বারা চিহ্নিত করা আছে। তাহলে এখানে সন্তান সন্ততিদের দেখো, একজন সাধারণ, দুজন ক্যারিয়ার এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। অর্থাৎ নর্মাল যেরকম তোমরা বংশগতিতে করেছো জিনোটাইপ অনুপাত 1:2:1, এখানে দেখো ওই রকমই তোমরা যদি চেকার বোর্ড দিয়ে করো একই রকমই দেখাবে। অর্থাৎ একটাকে টি, বড় টি ছোটো টি ধরতে পারো, এখানে না হলে এখানে বড় আর ছোটো আর ধরবে, অর্থাৎ এটাকে নর্মাল জিনটাকে বড় আর প্রচ্ছন্ন থ্যালাসেমিয়ার জন্য জিনটিকে ছোটো আর ধরতে পারো, দিয়ে ক্রসটা করলে দেখবে এরকমই একটা উত্তর বেরোবে। এবার আসি একটি লিঙ্গ সংযোজিত রোগ, অর্থাৎ এখানে হিমোফিলিয়া সম্পর্কে এবার আমরা আলোচনা করব। দেখো প্রথমেই জেনে নিই হিমোফিলিয়া কাকে বলে। মানুষের যে বংশগত রোগে ফলে আঘাতপ্রাপ্ত স্থান বা ক্ষত বা কাটা স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হতে চায় না, অর্থাৎ রক্ত তঞ্চিত হতে চায় না, এখানে রঞ্জিত আছে, এটা তঞ্চিত হবে, তঞ্চিত হতে চায় না, তাকে হিমোফিলিয়া বলে। দেখো মানুষের রক্ত তঞ্চন ঘটনাটি কতকগুলি ধাপে ধাপে ঘটে। প্রতিটি ধাপেই কতগুলি নির্দিষ্ট ফ্যাক্টরের প্রয়োজন হয়, অর্থাৎ প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা ফ্যাক্টর আছে। তাই সেই আলাদা আলাদা ফ্যাক্টরগুলির অনুপস্থিতিতে কিন্তু আলাদা আলাদা ধরনের হিমোফিলিয়া দেখতে পাওয়া যায়। দেখো প্রধানত 3 ধরনের হিমোফিলিয়া দেখতে পাওয়া যায়, যদিও আমরা 2 ধরনের হিমোফিলিয়া সম্পর্কেই বেশি করে জানি। আমরা প্রধানত জানি হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। কারো কারো ক্ষেত্রে দেখবে কিছু কিছু ক্ষেত্রে হিমোফিলিয়া সিও দেখতে পাওয়া যায়, যদিও হিমোফিলিয়া সি এক্স ক্রোমোজোম ঘটিত রোগ নয়, অর্থাৎ এটা লিঙ্গ সংযোজিত রোগ নয়। হিমোফিলিয়া সি একটি অটোজোমাল রোগ। প্রথমেই চলে আসি হিমোফিলিয়া এ সম্পর্কে। মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত
হিম এ জিনের মিউটেশনের ফলে ফ্যাক্টর 8 উৎপন্ন হয় না, এর ফলে হিমোফিলিয়া এ রোগ হয়। হিমোফিলিয়া ইউরোপের রাজপরিবারে প্রথম দেখা গিয়েছিল বা রাজপরিবারে দেখা গিয়েছিল। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ারও এই ধরনের হিমোফিলিয়া ছিল। এবার আসি হিমোফিলিয়া বি সম্পর্কে। একে অনেকে ক্রিস্টমাস হিমোফিলিয়াও বলে থাকে। ইহাও এক্স ক্রোমোজোমে অবস্থিত হিম বি জিনের মিউটেশনের ফলে হয়, ফলে ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না। এই ধরনের রোগ প্রথম স্টিফেন ক্রিস্টমাস নামে এক রোগীর দেহে প্রথম ধরা পড়ে, তাই এই ধরনের হিমোফিলিয়াকে ক্রিস্টমাস হিমোফিলিয়া বলা হয়। হিমোফিলিয়া সি, এটা সম্পর্কে আগেই বলেছি, এটা অটোজোমাল জিন গঠিত হিমোফিলিয়া। জিনটি সম্পূর্ণরূপে প্রচ্ছন্নও নয়, অর্থাৎ এটা কিন্তু পুরো লিঙ্গ সংযোজিত রোগ নয়, আগেই বলেছি। ফ্যাক্টর 11 অভাবে এই ধরনের হিমোফিলিয়া দেখতে পাওয়া যায়। এবার আসি হিমোফিলিয়া রোগের লক্ষণ সম্পর্কে। দেখো, হিমোফিলিয়া রোগ কিন্তু তীব্রতা অনুসারে অনেক ধরনের হয়, যেমন মৃদু মাত্রার হিমোফিলিয়া, মধ্যম মাত্রার হিমোফিলিয়া, তীব্র মাত্রার হিমোফিলিয়া। এটি মূলত রক্ততঞ্চনের জন্য দায়ী যে ফ্যাক্টরগুলি থাকে সেই ফ্যাক্টরগুলির পরিমাণের উপর নির্ভর করে। যেমন ধরো, যদি রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলি সাধারণত রোগীর ক্ষেত্রে 50% বা তার আশেপাশে থাকে, তখন সেই ধরনের হিমোফিলিয়াকে মৃদু হিমোফিলিয়া বলা হয়। যদি ফ্যাক্টরগুলি খুব কম পরিমাণে থাকে, অর্থাৎ 5%-এর মতো বা 5%-এর চেয়ে একটু কম, তখন সেই হিমোফিলিয়াকে মধ্যম হিমোফিলিয়া বলা হয়। কিন্তু রক্ততঞ্চনের জন্য দায়ী ফ্যাক্টরগুলি যদি 1%-এরও কম থাকে, তাহলে দেখছো যে রক্ততঞ্চন তার হতেই চাইবে না, তখন তার ক্ষেত্রে তীব্র হিমোফিলিয়া দেখা যায়। দেখো, মৃদু হিমোফিলিয়ার ক্ষেত্রে তেমন লক্ষণ না দেখা গেলেও মধ্যম মাত্রার হিমোফিলিয়া থেকে কিন্তু অল্প অল্প হিমোফিলিয়ার লক্ষণ দেখতে পাওয়া যায়। মধ্যম মাত্রার হিমোফিলিয়ায় কি দেখতে পাওয়া যায় না, কাটা স্থান থেকে সহজে রক্তক্ষরণ বন্ধ হতে চায় না। যাদের তীব্র মাত্রার হিমোফিলিয়া থাকে, অর্থাৎ যাদের রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলি 1%-এর কম থাকে, তাদের ক্ষেত্রে অস্থিসন্ধির অভ্যন্তরে রক্তক্ষরণ হয়, ফলে অস্থিসন্ধির বিকৃতি হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে বিভিন্ন শারীরিক ভৌত প্রক্রিয়াগুলি ব্যাহত হয়। এছাড়া নাক দিয়ে অনবরত রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়, কারো কারো প্যারালাইসিস হয়, এমনকি এই রোগের জন্য কারো মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখো, লক্ষণ তোমরা জানলে, এবার হিমোফিলিয়া সম্পর্কে আরেকটু জেনে নিই। দেখো, এটা হচ্ছে সাধারণ আমাদের রক্তনালী। এক্ষেত্রে দেখো, সাধারণ মানুষের যখন এই রক্তনালীতে কোনো আঘাত আসে, তখন কি দেখতে পাওয়া যায়, সে রক্তনালী থেকে রক্ত বের হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, রক্ত বেরানোর কিছুক্ষণ পরে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরগুলির জন্য এবং অনুচক্রিকার জন্য কি হয়, এখানে আস্তে আস্তে এই কাটা স্থানটা প্লাগ দিয়ে, বিশেষ প্লাগ দিয়ে বন্ধ হয়ে যায়, তার ফলে আর রক্ত বের হয় না। কিন্তু যাদের হিমোফিলিয়া আছে, তাদের দেখো এই কাটা স্থানটা কিন্তু পুরোপুরি বন্ধ হয় না, তার ফলে দেখো তাদের কিন্তু অনবরত রক্তক্ষরণ চলতেও থাকে। এই ছবিটাতেও তোমরা এটা দেখে বুঝতে পারবে যে দেখো, এখানে ক্ষত হয়েছে, তার ফলে রক্তক্ষরণ শুরু হয়েছে। এখানে দেখো, প্রথমে রক্তক্ষরণ হওয়ার পর যখন প্রথম রক্ততঞ্চনের প্রক্রিয়া শুরু হয়, তখন দেখো তার আগে একটু আমাদের রক্তনালীটা একটু সংকুচিত হয়। দেখো, দুটো ক্ষেত্রেই কিন্তু সংকুচিত হয়েছে। তারপরে দেখো, এই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে অনুচক্রিকা এবং রক্ততঞ্চনকারী ফ্যাক্টরগুলির জন্য দেখো আস্তে আস্তে ওই যে কাটা স্থান বা ক্ষত স্থান দেখবে, সেটা আস্তে আস্তে করে বন্ধ হওয়া শুরু করেছে। এখানে দেখো নিচের ছবিটাতে, কার্সারটা আমি নিয়ে যেতে পারছি না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে দেখো, এখানে দেখো পুরোপুরি সবকটিতে কিন্তু ওই প্লাগটি, অর্থাৎ রক্ততঞ্চন বন্ধ হওয়ার জন্যে অনুচক্রিকা এবং রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলি মিলে যে আবরণ তৈরি করে কাটা বা ক্ষত স্থানে, সেটা কিন্তু পুরোপুরি তৈরি হয়নি। দেখো, মাঝেরটা ফাঁকা রয়ে গেছে, তার ফলে রক্তক্ষরণ এখনও কিন্তু বেশ ভালো রকমই চলছে, এখানে যদিও কম হয়ে গেছিলো। আর লাস্টে একদম নিচের ছবিটা দেখো, দেখো যাদের হিমোফিলিয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু না বন্ধ হওয়ার জন্য রক্তক্ষরণ চলতেই থাকছে। এবার আমরা হিমোফিলিয়ার বংশগতি সম্পর্কে জেনে নিই। দেখো, তোমরা বইয়ে অনুযায়ী তোমরা হিমোফিলিয়ার জিনকে
যেহেতু প্রচ্ছন্ন জিন এটাকে সি প্লাস, আর সাধারণ জিনকে সি ধরতে পারো, অথবা ক্যাপিটাল সি স্মল সি সেটাও ধরতে পারো। বুঝতে পেরেছো? এখানে কিন্তু যেহেতু ধরা নেই এই ছবিটাতে, এখানে দেখো কেবলমাত্র লাল বর্ণ করা আছে যেগুলো হিমোফিলিয়ার জন্য দায়ী জিন। দেখো প্রথম ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ যে তার বাবা হিমোফিলিয়া রোগে আক্রান্ত। যেহেতু এটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন, তাই পুরুষদের ক্ষেত্রে দেখতে পাবে যেহেতু একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, একটি এক্স ক্রোমোজোম থাকার জন্য কি হয়, প্রচ্ছন্ন জিনটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশ হয়। তাই পুরুষরা কিন্তু এই হিমোফিলিয়ার ক্ষেত্রে কখনোই বাহক হবে না, সবসময় কি হবে, আক্রান্ত হয়ে যাবে। মহিলারা কিন্তু যেহেতু তাদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই তারা কি হতে পারে, যদি দুটো এক্স ক্রোমোজোমেই হিমোফিলিয়া আক্রান্ত জিনটি থাকে তাহলে তারা হিমোফিলিয়া আক্রান্ত হয়ে যাবে। যদি একটি ক্রোমোজোমে থাকে তাহলে কিন্তু তারা হিমোফিলিয়ার বাহক হবে। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে যেহেতু বাবা হিমোফিলিয়ায় আক্রান্ত, মা সাধারণ, তাহলে কি হবে, তাদের সন্তান সন্ততিদের মধ্যে কি দেখতে পাবে না, দুজন পুত্র স্বাভাবিক। কারণ পিতা পুত্রদেরকে কেবলমাত্র ওয়াই ক্রোমোজোম দেবে, এক্স ক্রোমোজোম মাতা থেকে আসবে। যেহেতু মাতা এখানে স্বাভাবিক, তাই পুত্র দুজনও স্বাভাবিক, এক্স ক্রোমোজোম যেহেতু মাতার কাছ থেকে এসেছে। কিন্তু কন্যা সন্তান যে দুজন আছে, দেখো তাদের ক্ষেত্রে মাতার কাছ থেকে একটা ক্রোমোজোম এক্স ক্রোমোজোম এসেছে, আর পিতার কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম এসেছে। পিতার যেহেতু একটি এক্স ক্রোমোজোম ছিল, সেটা হিমোফিলিয়া বাহক ছিল সেই এক্স ক্রোমোজোম, তাই এখানে দুটো কন্যা সন্তানই হিমোফিলিয়ার বাহক হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর চলে আসি আরেকটা কন্ডিশন, যেখানে দেখো বাবা সাধারণ, মা হিমোফিলিয়ার বাহক। সেক্ষেত্রে দেখো কি হবে না, তাদের ক্ষেত্রে একটি পুত্র সন্তান হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে। কারণ দুটি এক্স ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোম এলে কি হবে, আর একটা এক্স ক্রোমোজোম আসবে মাতার দেহ থেকে, একটা ওয়াই ক্রোমোজোম আসবে পিতার দেহ থেকে। যদি মাতার দেহ থেকে এফেক্টেড হিমোফিলিয়া রোগের জন্য দায়ী এক্স ক্রোমোজোমটি আসে, তাহলে সেই পুত্র সন্তানটি হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে যাবে। অপর একটি পুত্রের ক্ষেত্রে দেখো মাতার ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম আসে, এক্ষেত্রে যদি নন এফেক্টেড এক্স ক্রোমোজোমটি আসে এবং পিতার কাছ থেকে যদি ওয়াই ক্রোমোজোমটা আসবে যেহেতু পুত্র সন্তান, তাহলে অপর একটি পুত্র সন্তান কিন্তু হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে না, অর্থাৎ স্বাভাবিক হবে। কন্যা সন্তানদের ক্ষেত্রে দেখো পিতার কাছ থেকে দুটো এক্স ক্রোমোজোমই স্বাভাবিক, মাতার কাছ থেকে দেখো দু ধরনের এক্স ক্রোমোজোম, একটা স্বাভাবিক একটা আক্রান্ত। যার ক্ষেত্রে যে কন্যা সন্তানের ক্ষেত্রে আক্রান্ত এক্স ক্রোমোজোম আসবে সে হবে হিমোফিলিয়ার বাহক, আর যার ক্ষেত্রে সাধারণ এক্স ক্রোমোজোম আসবে সে হবে হিমোফিলিয়া বিহীন, অর্থাৎ সে একদম সাধারণ হবে। এই উদাহরণটিও একই রকম আছে। তবে এটা বলে দিই, এই যে এখানে অঙ্কগুলি করা আছে বা যে কথাগুলি এখানে বলা হচ্ছে সবগুলোই কিন্তু সম্ভাবনা। কারণ কোন এক্স ক্রোমোজোম কোন ওয়াই ক্রোমোজোমকে, কোন ওয়াই ক্রোমোজোম বা কোন এক্স ক্রোমোজোম পরস্পর মিলিত হয়ে গ্যামেট উৎপন্ন করবে, জাইগোট উৎপন্ন হবে, সেটা তো বাইরে থেকে বোঝা যায় না। তাই এটা এই দুটোর ক্ষেত্রেই কিন্তু পুরোটাই সম্ভাবনার কথাই বলা হয়েছে। এক্ষেত্রেও তোমরা উদাহরণগুলো একই রকম আছে, দেখে নিতে পারো। আরও উদাহরণ তোমরা বই থেকে পাবে, যে দুজনেই যদি হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে কি দেখা যাবে, তাদের ক্ষেত্রে দেখবে সবাই রোগে আক্রান্ত হবে। এরকম বইয়ে আরও অঙ্ক আছে, সেগুলো তোমরা দেখে করে নিতে পারবে। এবার আসছি বর্ণান্ধতা সম্পর্কে। যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশে কোনো মানুষ লাল, সবুজ বা নীল বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে, সেই প্রকার অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলা হয়। এটাও তোমরা জানো, এটাও একটা এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ। দেখো মানুষের চোখের রেটিনা স্তরে যে কোন কোষগুলি থাকে তাতেই কিন্তু বর্ণ সংবেদী রঞ্জকগুলি থাকে।
এই রঞ্জকগুলিকে ফটোপসিন প্রোটিন থাকে, অর্থাৎ এই রঞ্জকগুলি, অর্থাৎ যে রঞ্জকগুলি কোথায় থাকে, রেটিনা স্তরে। রেটিনা স্তরে যে বর্ণ সংবেদী রঞ্জকগুলি থাকে সেই রঞ্জকে ফটোপসিন নামক প্রোটিন থাকে। ফটোপসিন রঞ্জক অনুযায়ী কোন কোষকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লাল সংবেদী কোন কোষ, সবুজ সংবেদী কোন কোষ এবং নীল সংবেদী কোন কোষ। এই তিন প্রকার কোষের মধ্যে কোনো এক প্রকার কোষ না থাকলে তার সেই প্রকার বর্ণান্ধতা দেখতে পাওয়া যায়। দেখো, যাদের ক্ষেত্রে লাল সংবেদী কোন কোষ থাকে না তাদের ক্ষেত্রে প্রোটোনোপিয়া দেখা যায়, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি লাল বর্ণ চিনতে পারে না। যাদের ক্ষেত্রে সবুজ সংবেদী কোন কোষ থাকে না তাদের ডিউটেরানোপিয়া দেখতে পাওয়া যায়, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি সবুজ বর্ণ চিনতে পারে না। আর যাদের ক্ষেত্রে নীল সংবেদী কোন কোষ দেখতে পাওয়া যায় তাদের ট্রাইটানোপিয়া দেখা যায়, অর্থাৎ বর্ণান্ধ ব্যক্তি নীল বর্ণ চিনতে পারে না। আমি দেখো বোঝার সুবিধার জন্য তিন ধরনের কালার করে দিয়েছি। দেখো, বর্ণান্ধতা ইশিহারা চার্টের সাহায্যে নির্ণয় করা হয়। ইশিহারা চার্টের তোমাদেরকে একটু উদাহরণ দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে একটা সাধারণভাবে ইশিহারা চার্টের উদাহরণ। দেখো, এখানে লাল বর্ণের উপর সবুজে দেওয়া আছে। যারা দেখবে সবুজ বর্ণ যারা দেখতে পায় না, অর্থাৎ যারা ডিউটেরানোপিয়াতে আক্রান্ত, তারা এই লাল সবুজের পার্থক্য করতে পারবে না, তাই মাঝে যে ৭৪ সংখ্যাটি লেখা আছে তারা সেটা দেখতে পাবে না। আবার এইখানে দেখো ছকটিতে সাধারণ মানুষের ক্ষেত্রে দেখো, সাধারণ মানুষ আমরা লাল, নীল, সবুজ সবগুলোই চিনতে পারছি, কিন্তু যারা প্রোটোনোপিয়াতে আক্রান্ত, অর্থাৎ যারা লাল বর্ণ সঠিকভাবে চিনতে পারে না, তারা দেখো এই লাল বর্ণগুলো তাদের ক্ষেত্রে দেখো কীরকম সবুজ সবুজ আছে। তারা অর্থাৎ লাল সবুজে পার্থক্য ঠিক মতো করতে পারছে না। যারা ডিউটেরানোপিয়াতে আক্রান্ত, অর্থাৎ যারা সবুজ বর্ণ চিনতে পারে না, তোমরা এখানে দেখবে সবুজ রং দেখলে তোমরা ভাববে বাহ, এখানে তো ডিউটেরানোপিয়া, তো সবুজ বর্ণ দেওয়া আছে একটু, কিন্তু এটা পুরো সবুজ নয়। দেখো এইটা দেখো, তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই সবুজ বর্ণটাকে ঠিকঠাক মতো চিনতে পারে না। তাদের ক্ষেত্রে লালের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা দেখতে পাওয়া যায়। ট্রাইটোনোপিয়া, অর্থাৎ যারা নীল বর্ণ চিনতে পারে না, তাদের ক্ষেত্রে এই বর্ণটা দেখো, এই দুটো বর্ণ দেখো, এই দুটো বর্ণ হচ্ছে নীল, অর্থাৎ এই দুটো বর্ণ, এই বর্ণ যদি দেখো তাদের ক্ষেত্রে দেখো এই তিনটে বর্ণর ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে। এইগুলো হচ্ছে আরও ইশিহারা চার্টের উদাহরণ, যেগুলো দেখবে দুটো কন্ট্রাস্টে করা থাকে, সবুজের উপর নীলের উপর এরকম কন্ট্রাস্টে করা থাকে, অর্থাৎ লাল সবুজ নীল এই রঙের কন্ট্রাস্টে করা থাকে। বর্ণান্ধ যারা আক্রান্ত ব্যক্তি তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রাস্টগুলো থাকার কারণে এই বর্ণগুলো চিনতে অসুবিধা হয়। দেখো, এবার আমরা তোমাদেরকে বর্ণান্ধতার বংশগতি সম্পর্কে পড়াচ্ছি। দেখো, এখানেও কিন্তু এক্স ওয়াই কালার এখানে গোল করা আছে বা এখানে কালার করা আছে, এখানে কিন্তু বইয়ের মতো তোমাদের C++ করা নেই। তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো C++। আগেরটায় হয়তো আমি হিমোফিলিয়ার ক্ষেত্রে তোমাদেরকে C++ ধরতে বলেছিলাম, ওর পরিবর্তে তোমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তোমরা H+ ধরবে, অর্থাৎ স্মল h প্লাস ধরবে। আর বর্ণান্ধতার ক্ষেত্রে, কালার ব্লাইন্ডের ক্ষেত্রে তোমরা c এবং c+ ধরবে, অর্থাৎ যেটা স্মল c প্লাস হবে সেটা বর্ণান্ধতার জন্য দায়ী জিন, আর যেটা প্লেন স্মল c হবে সেটা স্বাভাবিক জিন, বা এর উল্টোটাও ধরতে পারো। তবে যেটাই ধরবে পরীক্ষায় যদি পড়ে তখন সেটাকে লিখে নেবে যে আমি এই জিনটা ধরেছি, এটা প্রকট জিন, এটা প্রচ্ছন্ন জিন, তাহলে সবারই বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে 4টে উদাহরণ দেওয়া আছে, 4টে কালার দিয়ে করা আছে। এটা তোমরা হিমোফিলিয়ার মতন একই রকম। দেখো, ফাদার হচ্ছে স্বাভাবিক আর মা হচ্ছে বর্ণান্ধতার বাহক। দেখো, একটা এক্স ক্রোমোজোম গোল করে দেওয়া আছে। তাহলে তাদের পুত্রদের ক্ষেত্রে কি হবে, কন্যাদের ক্ষেত্রে কি হবে। পুত্রদের ক্ষেত্রে দেখো কি দেখা যাবে না, যেহেতু একটা এক্স ক্রোমোজোম, দুটো ধরনের এক্স ক্রোমোজোম, অর্থাৎ ধরো একটা এক্স ক্রোমোজোম এই পুত্রের ক্ষেত্রে এসছে, আর সাধারণ যদি এক্স ক্রোমোজোম এই পুত্রের ক্ষেত্রে আসে, এবং ওয়াই ক্রোমোজোম যদি দুটোতেই আসবে, পুত্র যেহেতু পিতার কাছ থেকে আসবে, তাহলে দেখবে 50% পুত্র কি হবে, তাদের বর্ণান্ধতায় আক্রান্ত, 50% পুত্র স্বাভাবিক।
কন্যাদের ক্ষেত্রে দেখো যে বাবার কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম, মায়ের কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম আসবে। তাহলে যদি বাবার ক্ষেত্রে থেকে এক্স ক্রোমোজোমটা নর্মাল এবং মায়ের ক্ষেত্রে যেহেতু দুরকম এক্স ক্রোমোজোম আসবে, যে কন্যা সন্তানের ক্ষেত্রে আক্রান্ত এক্স ক্রোমোজোমটি আসবে সে হবে বর্ণান্ধতার বাহক, এবং যার ক্ষেত্রে স্বাভাবিক এক্স ক্রোমোজোম আসবে সে হবে স্বাভাবিক। দেখো এখানের উদাহরণগুলো একই রকম করা আছে, 4টা উদাহরণ আছে। তোমরা এরকমভাবে যে কোনো একটা করে নিতে পারো, বা যদি বুঝতে হয় অসুবিধা হয় তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা যখন এরকম অঙ্কগুলি করবে অর্থাৎ বংশগতিগুলি পড়বে, দুটোর ক্ষেত্রে কিন্তু একই রকমই হবে, খালি আমরা চিহ্নগুলি আলাদা করে নেব। একটি এইচ এবং এইচ প্লাস, আরেকটিকে সি এবং সি প্লাস ধরবো, বা তোমরা তোমাদের ইচ্ছা মতো যা হোক ধরতে পারো, কিন্তু সেটাকে পরীক্ষার খাতায় উল্লেখ করে দিতে হবে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়, জেনেটিক কাউন্সেলিং সম্পর্কে। তাহলে জেনেটিক কাউন্সেলিং ব্যাপারটা কি? দেখো এই পদ্ধতির দ্বারা মানুষের বিভিন্ন বংশগত রোগের কারণ নির্ণয় করা হয় এবং তাদের সঞ্চারণের সম্ভাবনাকে নির্দেশ করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তির কেন কোনো রোগ হলো, বংশগত রোগ হলো, সেই রোগ তাদের থেকে তাদের পরবর্তী প্রজন্মে যাওয়ার সম্ভাবনা কী, সেইগুলি সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় বা যেখানে আলোচনা করা হয় তাকে আমরা জেনেটিক কাউন্সেলিং বলি। দেখো জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী? রোগীর বংশ বিবরণীর মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান করা হয়, এটা আগেই বলেছি। রোগ সৃষ্টিকারী জিনটি প্রকট বা প্রচ্ছন্ন তা নির্ণয় করা হয়। এর দ্বারা কোনো পিতামাতাকে তাদের রোগাক্রান্ত সন্তান জন্মানোর ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়। অর্থাৎ কোনো পিতামাতা যদি কোনো ধরো বংশগত রোগে আক্রান্ত থাকে, পিতা বা মাতা, তাদের সন্তান সন্ততিরা কীরকম হবে, বা বিয়ের আগে বা বিয়ের পরে যে কাউন্সেলিংগুলি করা হয় এই বংশগত রোগের সম্পর্কে, সেইটি পুরোটাই জেনেটিক কাউন্সেলিংয়ের উপর করা হয়। থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া ইত্যাদি রোগের কারণও নির্ণয় করা হয়। অর্থাৎ বিভিন্ন রকম যে টেস্টগুলো করা হয় সেটাও কিন্তু জেনেটিক কাউন্সেলিংয়ের একটি পার্ট। দেখো এখানে জেনেটিক কাউন্সেলিং সম্পর্কে এই ছকের মাধ্যমেই বোঝা হয়েছে। দেখো প্রথমে এজ, অনসেট, পেনিট্রেশন অ্যান্ড এক্সপ্রেসিভিটি। অর্থাৎ এখানে দেখো যে কখন কোন বয়সে বা রোগ হওয়ার সম্ভাবনা বেশি, বা কোন সময় তাদের রোগটির অর্থাৎ বেশি করে বহিঃপ্রকাশ দেখা যাবে, সেই সম্পর্কে আলোচনা করা হয় জেনেটিক কাউন্সেলিংয়ে। যারা রোগাক্রান্ত হবে তাদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা কীভাবে দেওয়া হবে, বা তাদেরকে বাইরে থেকে কীভাবে সাপোর্ট বা সাহায্য কীভাবে করা হবে, সেটাও জেনেটিক কাউন্সেলিংয়ে আলোচনা করা হয়। পোটেনশিয়াল রেজাল্ট অ্যান্ড ইমপ্লিকেশন অফ জেনেটিক টেস্টিং, অর্থাৎ এই রোগগুলি ধরার জন্য যে জেনেটিক্যাল পরীক্ষাগুলি করা হয় তাদের পরীক্ষাগত যে মানগুলি আসে সেগুলি সম্পর্কেও এখানে আলোচনা করা হয়। যারা বংশগত রোগে একবার আক্রান্ত হয়ে যায় তাদের এমপ্লয়মেন্ট, অর্থাৎ তারা ভবিষ্যতে তাদের জব কিভাবে হবে বা তারা কিভাবে তাদের উপার্জন করতে পারবে, তাদেরকে ইন্স্যুরেন্স অর্থাৎ তাদের ওটার গ্যারেন্টি কী হবে, সেগুলো নিয়েও জেনেটিক কাউন্সেলিং আলোচনা করা হয়। ফ্যামিলি কমিউনিকেশন, অর্থাৎ যাদের বাড়িতে আক্রান্ত বা কেউ যদি এর পরামর্শ চায় তাদেরকেও কি হয় জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে পরিষেবা প্রদান করা হয়। সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ রোগাক্রান্ত হয়ে গেল বা হতে পারে এরকম কারো ক্ষেত্রে সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্ব, সাইকোলজি মিনস মনস্তত্ত্ব, অর্থাৎ মানুষের মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়, সেটাও জেনেটিক কাউন্সেলিংয়ের একটা পার্ট। আর মোড অফ রিস্ক অফ ইনহেরিটেন্স, অর্থাৎ এই রোগটা কিভাবে বংশ পরম্পরায় ছড়াবে সেটাও কিন্তু এই জেনেটিক কাউন্সেলিংয়ের আলোচনা করা হয়। তোমরা এইটা না পড়ে তোমরা আগের যে ব্যাপারটা আছে সেটাও তোমরা পড়তে পারো। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল, তোমরা বাড়িতে এইগুলি একটু পড়বে, পড়ে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। দেখো তোমরা যখন জিন ঘটিত রোগ এই ভিডিওটি দেখবে তখন দেখার সময় দেখবে দু জায়গায় একটু আমার ভুল বলা হয়েছে। যেমন দেখবে বিটা থ্যালাসেমিয়া জিনের ক্ষেত্রে
জিনটার নাম HBB। এর দুটি অ্যালিল আছে, এটাকে আমাদের HBB2 বলা হয়েছে, কিন্তু জিনটা অ্যাকচুয়ালি HBB জিন হবে। আবার প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়ার ক্ষেত্রে যাদের নীল সংবেদী কোন কোষ থাকে না, তারাই নীলবর্ণ সঠিকভাবে চিনতে পারে না, তাদেরই ট্রাইটানোপিয়া দেখা যায়। এখানেও আমাদের একটু ভুল বলা হয়েছে, যাদের বলা হয়েছে যে নীল সংবেদী কোন কোষ আছে, অ্যাকচুয়ালি তা নয়। যাদের নীল সংবেদী কোন কোষ থাকে না তাদেরই ট্রাইটানোপিয়া দেখতে পাওয়া যায়।